এই বেনজির সাহেব ওসি সাহেবদের একটি সম্মেলনে বলেছিলেন যে ওসি সাহেব আপনাদেরকে বলে রাখছি দুর্নীতির ব্যাপারে আমি 0 টলারেন্স দেখাবো। উনি যখন সম্ভবত যখন আইজি, প্রায় 500-এর অধিক সারা বাংলাদেশের ওসিরা সেই সম্মেলনে ছিলেন। আরে বাপু, 0 টলারেন্স দেখাবেন যদি কোন পুলিশ কর্মকর্তা ঘুষ খায়। আর আওয়াল ভাইকে বলেছেন যে গণতন্ত্রের আন্দোলনে যারা অংশগ্রহণ করেছে তাদের ব্যাপারে ঐতিহাসিক মন্তব্যগুলো কি ছিল বেনজির আহমেদের, কত ভাবক, কত হুমকি, যে অস্ত্র দেওয়া হয়েছে আপনাদেরকে হাডুডু খেলার জন্য। প্রধানমন্ত্রী, আপনি যদি ন্যূনতম আপনার মানবতাবোধ থাকত, আইনের শাসন থাকত, সেই জিনিসে আপনি বেনজির সাহেবকে গ্রেপ্তার করতেন। উনি প্রকাশ্য এই দেশের নাগরিক বিরোধী দলদেরকে গুলি করে হত্যার নির্দেশ দিচ্ছেন, আপনি করেননি। কারণ আপনার অবৈধ ক্ষমতার তারা ছিল রক্ষক, আর এই রক্ষক হতে গিয়ে তারা যে কত ভক্ষণ করেছে সেটা এখন দেখা যাচ্ছে, সেটা এখন প্রতিদিন খবরের কাগজে আসছে। আপনার আজকের যে দখলদারি ক্ষমতা, এই ক্ষমতার প্রহরী, এই ক্ষমতার সিকিউরিটি গার্ড তো ছিলেন এই বেনজির সাহেবরা, আজিজ সাহেবরা। আপনি তাদের দম্ভে এবং তারা যে জনগণের উপর যে দমন নীতি চালিয়েছে সেটা তো আপনি সর্বজন বিদিত। জাপানের অ্যাম্বাসেডর বলেছে যে রাতের অন্ধকারে নির্বাচন হয়েছে 2011 যে নির্বাচন, দামি নির্বাচন 2018 সালে ডিসেম্বর মাসে কে করেছে? এই আজিজ সাহেব, বেনজির সাহেবরা করেছেন। আমরা জানতাম যে আগে কমপক্ষে সেনাবাহিনীর কর্মকর্তাদের একটা নৈতিকতার জায়গা থাকে, কারণ তারা সবসময় একটি আলাদাভাবে তাদের প্রশিক্ষণ হয়, সবকিছু হয়। এই যে আজিজ সাহেব সেনাবাহিনীর প্রধান হন কি করে, এটাই তো বিস্ময়কর ব্যাপার। ব্রিটিশ আমল ও ঔপনিবেশিক আমল, ব্রিটিশ বিরোধী আন্দোলন করে অনেক স্বাধীনতার যোদ্ধা, আমরা তাদেরকে স্মরণ করি। ব্রিটিশ আমলের নিয়ম ছিল যে কোনো উচ্চ পর্যায়ের সরকারি চাকুরি পেতে হলে তার 14 পুরুষের মধ্যে কেউ ফৌজদারি আইনে দণ্ডিত আছে কিনা সেইটা দেখা হতো। যদি দেখা যেত যে হ্যাঁ, তার ফৌজদারি আইনে দণ্ডিত ব্যক্তি, কেউ চোর, কেউ ডাকাত পেতে, সে চাকরি পেত না, তাতেই ভালো রেজাল্ট। তার বাপ কৃষক, তার বাপ কোথাও অত্যন্ত সীমিত আয়ে উপার্জন করে, এগুলো কোনো বিতর্কের বিষয় ছিল না। তার ছেলে বড় চাকরি পাবে, কিন্তু চোর ডাকাত যদি হয় পূর্বপুরুষ, তাহলে সে চাকরি পাবে না। আর জাল আজিজ তাহলে কি করে চাকরি পেলেন? এটা তো আজকে একটা বড় ধরনের প্রশ্ন জনগণের। আপনি প্রধানমন্ত্রী মনে করেছেন যে আমার জনগণ লাগবে না, ভোট লাগবে না, নির্বাচন লাগবে না, অবাধ সুষ্ঠু নির্বাচনের কথাটা আমি মাটির মধ্যে গেড়ে দেব, ওইটাকেই কবর দিব, আর জীবিত থাকবে এই সমস্ত লোকরা। এই আজিজ সাহেব বললেন স্বাধীনতার পর থেকে নাকি এত সুন্দর নির্বাচন আর কখনো হয়নি। অর্থাৎ যে নির্বাচন 2018 সালের নিশিরাতের নির্বাচন বলে, মিডনাইট নির্বাচন বলে, সেই নির্বাচনকে তকমা দিলেন যেটা নাকি নিশিরাতের নির্বাচন। তারপরে কাহিনী আওয়াল ভাই বলেছে যে রূপকথার গল্প, আরব্য উপন্যাসের গল্প, পৃথিবীর পাবক গল্প কথা একত্রিত করলেও এদের কাহিনী শেষ হবে না। এরা প্রতিদিন আমরা যা দেখছি, প্রতিদিন আমরা যা শুনছি, এটার কোনো শেষ নেই। কারণ আপনি ওদেরকে প্রোটেকশন দিয়েছেন, ওরা আপনাকে প্রোটেকশন দিয়েছে। আর আপনার ভয়ে
আপনার নিপীড়নের ভয়ে প্রধানমন্ত্রী, আপনার গুমের ভয়ে, আপনার বিচার বহির্ভূত হত্যার ভয়ে, আপনার ক্রস ফায়ারের ভয়ে সাংবাদিক, গণমাধ্যমের কর্মী, রাজনৈতিক দল, এদের এই দুর্বৃত্তপনা, এদের লুণ্ঠন, এদের জনগণের উপর আক্রমণ, এটার ভিতরে কথা বলতে সাহস পায়নি। এমনকি একজন প্রখ্যাত সাংবাদিক তিনি বলেছেন, আমরা অনেক কিছুই জানতাম, কিন্তু আমরা যদি ওর বিরুদ্ধে কোনো কথা প্রকাশ করতে আমরা ভয় পেয়েছি, কারণ আমাদের পাশে সরকার থাকবে না। সরকার থাকে বেঞ্জিরদের পক্ষে, সরকার থাকে আদিবাসীদের পাশে। যে দেশে, সেই দেশে গণমাধ্যম, সেই দেশে সংবাদপত্রের স্বাধীনতা, সেই দেশে মানুষের নিরাপত্তা, সেই দেশে সাংবাদিকদের নিরাপত্তা থাকতে পারে না, সেটা আবার প্রমাণিত হয়। বন্ধুরা আমার, এই তো হল পরিস্থিতি। এইভাবেই তো এই দেশ পরিচালনা করছেন শেখ হাসিনা। গায়ের জোরে যখন যা করা দরকার সেটাই তিনি করছেন। আপনার এত বড় একটি ঘূর্ণিঝড়, মানুষের ঘর উড়ে গেল, মানুষের চাল উড়ে গেল, সুন্দরবনের হরিণ ভেসে গেল, 1.5 লক্ষ বাড়িঘর আপনার ধ্বংস হয়ে গেল। আপনার কয়েকজন মন্ত্রী, আপনি সহ তাদের উদ্ধারের জন্য, তাদেরকে পুনর্বাসনের জন্য কি করেছেন? এত দেশে নির্বাচন হয়, কই আপনাকে তো এত তড়িঘড়ি করে যেতে দেখিনি। আপনার এক মন্ত্রী বলেছেন বাংলাদেশ আর ভারতের সম্পর্ক স্বামী স্ত্রীর সম্পর্ক। এখন তো এটা প্রমাণ করলেন আপনি। জনগণ বলে আপনাকে দিয়ে নাকি মোদী সাহেবরা পাইলট প্রজেক্ট করায়, যেখানে কি করে কারচুপি করতে হবে, কি করে জনগণকে দমন করতে হবে, কিভাবে বিরোধী দলকে মিথ্যা মামলা দিয়ে তাকে জেলে রাখতে হবে, সেইটাই নাকি অনুকরণ করেছেন মোদী সাহেব। একই রকম ব্যাপার। মোদী একবার বলেছেন যে গান্ধী ছবিটা নির্মাণের আগে কেউ গান্ধীকে চিনত না, অথচ 1930 সালে তিনি টাইমস পত্রিকায় ম্যান অব দ্য ইয়ার হয়েছে। গান্ধীর শান্তিবাদী আন্দোলন, উনি তো ভারতেরই নেতা, গোটা বিশ্বব্যাপী সমাদৃত। আর মোদী সাহেব বলেছেন যে ওই গান্ধী ছবি কিছুদিন আগে হয়েছে, 20-25 বছর আগে বা 30 বছর আগে, এটার আগে নাকি গান্ধীকে চিনত না। এই যে মিথ্যাচার করা, বরেণ্য নেতাদেরকে ছোট করা, এটা তো শেখ হাসিনার কাছ থেকে মোদী সাহেবরা শিখেছেন। যেমন প্রখ্যাত মুক্তিযোদ্ধা, রণাঙ্গনের মুক্তিযোদ্ধা, স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানকে বলেন পাকিস্তানের চোখ, পাকিস্তানের চপ। এই শেখ হাসিনা বলেন, মোদীও এখান থেকে শেখ হাসিনার কাছ থেকে শিখেছেন। শেখ হাসিনার কাছ থেকে শিখে তিনিও তাই করছেন। ভারতের যারা বরেণ্য নেতা তাদেরকে ছোট করছেন, তাদেরকে অবমূল্যায়ন করছেন। যা শেখ হাসিনা পথ দেখিয়ে গেছেন, সেই পথ দেখাচ্ছেন তিনি। বন্ধুরা আমার, আজকে তিনি যে একটা স্বৈরাচার ফ্যাসিজম তৈরি করেছেন, জনগণের সমস্ত অধিকার কেড়ে নিয়েছেন, মানুষ যে একটা রুদ্ধশ্বাস পরিস্থিতির মধ্যে দিন যাপন করছে, মানুষের সীমিত আয়ের মানুষরা প্রান্তিক অবস্থায় চলে গেছে, পিঠ দেওয়ালে ঠেকে গেছে। আপনার এক মাস আগে আলুর কেজি ছিল 30 টাকা, সেইটা 55 থেকে 60 টাকা। আপনার 4টা ডিমের দাম 55 টাকা, মহল্লার দোকানগুলোতে 60 টাকা। যে এই পরিস্থিতি তৈরি করে, যে মানুষকে ক্ষুধার্ত রেখে একমাত্র মোদীকে সন্তুষ্ট করার জন্য দেশ ছেড়ে 3 ঘন্টা ঢাকা এয়ারপোর্টে সমস্ত বিমানকে আপনার বন্ধ করে দিয়ে তিনি দেখা করতে গেলেন তার গুরুর কাছে। তার গুরুর কাছে দেখা করতে গেলেন শেখ হাসিনা। তাহলে আমরা কি বুঝবো? যে শেখ হাসিনা ধরেই নিয়েছেন অবাধ সুষ্ঠু নির্বাচন হলে তিনি ভোট পাবেন না। যদি প্রকৃত গণতন্ত্র ফিরে আসে তাহলে তার অবস্থা নড়বড়ে হয়ে যাবে। তাই তিনি মনে করেছেন যে আইন শৃঙ্খলা বাহিনীকে সাজাতে হবে আমার মতো করে, আর ভারতের সমর্থন থাকতে করে আমি টিকে থাকবো। এই কারণে আমাদের স্বাধীনতা, আমাদের সার্বভৌমত্ব সবকিছু তিনি বিসর্জন দিয়ে দুর্বল করে তিনি তাদের মোশাহিদি করছেন, তাদের কাছে রক্তদানি হচ্ছে, তাদের কাছে মাথানিতি করেছেন। গতকাল লালগড়িহাটে গুলি করে দিয়েছে, গুলিতে আহত হয় অনেকে,
তার 5 দিন আগে আরেকটি বর্ডারে গুলি করে হত্যা করে বাংলাদেশিদেরকে। একটা প্রতিবাদ পররাষ্ট্রমন্ত্রী এত কথা বলেন, এত বাচাল পররাষ্ট্রমন্ত্রী কই? মেরুদণ্ডে জোর থাকলে একটা প্রতিবাদ করতে পারতেন ভারতের বিরুদ্ধে। একটা প্রতিবাদ করার তো মুরত নেই। আর বড় বড় কথা বলেন, নিজের দেশের লোক বাংলাদেশিকে হত্যা করেন আর পূজা করেন গিয়ে। মোদী সাহেবের আপনাদের লজ্জা করা উচিত। বন্ধুরা, বাজেট দেয়, দখলদার সরকারের বাজেট নিয়ে আমাদের কোনো কথা নেই, কিন্তু কিছু তামাশা যে করেন সেই তামাশা খুবই একটি কথা বলতে হবে। আওয়ামী লীগের নেতারা বলছেন বিশ্বের বর্তমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতি অনুযায়ী জিনিসপত্রের দাম বেড়েছে, বাজেট এইভাবে দিতে হয়েছে, উপায় নাই। বিশ্বের পরিস্থিতি কি ভাই? শ্রীলঙ্কায় মুদ্রাস্ফীতি হয়েছিল আপনার 69%, 69.6%। এই 1-1.5 বছরের মধ্যে 6.6% নিয়ে এসছে শ্রীলঙ্কা। আর আপনি শেখ হাসিনার এই সরকার, তার অর্থমন্ত্রী কি দিলেন? আপনার খাদ্য যদি কিনি, চাল, ডাল, তেল, লবণ, চিনি, পেঁয়াজ, তাহলে সেখানে মুদ্রাস্ফীতি এখন 11% ছুঁই ছুঁই, আর ওভারঅল মুদ্রাস্ফীতি তো 10% ছুঁই ছুঁই করছে। যদি শ্রীলঙ্কার মতো একটি দেশ 69% থেকে 6.5% আনতে পারে, আপনি পারেন না কেন? কারণ আপনার অর্থনৈতিক নীতি তো লুটেরাজের নীতি, টাকা পাচারের নীতি। এক হাতে রও ভোজা, অন্য হাতে কি? এক হাতে রও ভোজা, অন্য হাতে পাচার করে দাও। এই অন্য হাতে পাচার করতে গিয়ে আজকে বাংলাদেশের অর্থনীতি একবারে শূন্য গহ্বর ঘোকলা করে দেওয়া হয়েছে। বর্তমান বিশ্ব পরিস্থিতি এইরকম। শ্রীলঙ্কার প্রেসিডেন্টকে পালিয়ে যেতে হয়েছে, তারপরে তারা অত্যন্ত দক্ষ ব্যবস্থাপনায় যদি 6.5% পর্যায়ে চলে আসে। আপনি পারেন না, কারণ আপনি পারবেন না। আপনি, আপনার লোকেরা, আপনার মন্ত্রীর আত্মীয় স্বজন, আপনার মন্ত্রী এমপিদের আত্মীয় স্বজন, আপনার ব্যবসায়ী ঘনিষ্ঠজনরা যত টাকা লুট করেছে, এই টাকা তো বাংলাদেশে নেই, পাচার করেছে। না হলে 1,82,000 টাকা ঋণ খেলাপি হয় কি করে? ওই টাকা ঋণ খেলাপি না হলে তো আমাদের বাজেটের কোনো সমস্যা হতো না। কারণ এই ঋণ খেলাপিরা কিন্তু সাধারণ কৃষক নয়। যারা আলু চাষ করে, যারা টমেটো চাষ করে, যারা পেঁয়াজ চাষ করে, তারা ঋণ খেলাপি হয় না। ঋণ খেলাপি হয় বড় বড় আপনার শিল্পপতিরা, এবং তারা সবাই আওয়ামী লীগের লোক, তারা সবাই আওয়ামী লীগের সাথে সম্পর্কিত। তারা টাকার কোনো নিয়ম ছাড়া, কোনো আইন ছাড়া বেআইনি ভাবে এমডিকে ধমক দিয়ে, বোর্ডকে ধমক দিয়ে তারা ঋণ পাশ করে নেয়, পাশ করে নিয়ে সেটা দেয়। এত টাকা ঋণ খেলাপি। চারিদিকে তো আপনি হরিলুটের নীতি গ্রহণ করেছেন। হরিলুটের নীতি গ্রহণ করে আপনি দেশ পরিচালনা করবেন, আর অর্থনীতি ভালো হবে। কিন্তু বর্তমান বিশ্ব পরিস্থিতির কথা বলে, বর্তমান বিশ্ব পরিস্থিতিতে কোথায়? পৃথিবীর অন্যান্য দেশে তো মুদ্রাস্ফীতি বাড়েনি। আপনার পুতিন যে যুদ্ধ করছেন, সেই যুদ্ধের পরেও ইউরোপে মুদ্রাস্ফীতি হয়নি। আমেরিকায় বেকারত্বের সংখ্যা সবচেয়ে কম। সুতরাং আওয়ামী লীগের মন্ত্রীরা মিথ্যা বলেন, অসত্য বলেন, এবং জোর করে ক্ষমতায় থাকেন বলে জনগণের কাছে জবাবদিহি করতে হয় না বলেই তারা অনর্গল মিথ্যা কথা বলে বিভ্রান্ত তৈরির চেষ্টা করেন।